পে স্কেল বাস্তবায়নের চ্যালেঞ্জ বিষয়ে আমরা একটু পর্যালোচনা শুনতে চাই। একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম আমার সাথে যুক্ত রয়েছেন। ডক্টর আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজকে আমাদের যে বিষয়টি আসলে কথা বলা, সেটি হচ্ছে পে স্কেল বাস্তবায়নের চ্যালেঞ্জ। আপনার কি মনে হচ্ছে যে বর্তমান যে অর্থনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আসলে এই নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। বড় চ্যালেঞ্জ বলতে অর্থনীতির যে প্রেক্ষাপটে এখন যে সংকটগুলো চলছে, নানানমুখী সংকট, কিন্তু সেই সংকটে পে স্কেলটা কিন্তু জরুরি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বহুল প্রতীক্ষিত এই পে স্কেল, সুতরাং বিশেষ করে ২০ লাখ লোক তাকিয়ে আছে এই পে স্কেল বাস্তবায়নের দিক থেকে। তবে অন্যদিকে যে এই পে স্কেলের যে অর্থ সংস্থানটা, এই অর্থ সংস্থানটা কিন্তু এখন পর্যন্ত সরকার মনে হয় যে ঠিক করতে পারেনি। এটি একটা বড় বিষয়, এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মানে বেতন কাঠামোটা আহ, পরিবর্তন করতে চাচ্ছি বা বাস্তবায়নের দিকে যাচ্ছি, সেখানে বড় সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি। সেই মূল্যস্ফীতি যে অবস্থায় আছে, সেখানে মূল্যস্ফীতি কমানোর যদি অন্যান্য যে পদক্ষেপগুলো আছে, সেগুলো যদি বাস্তবায়ন করা না হয়, সেদিকে নজর দেওয়া না হয়, তাহলে এই বেতন বৃদ্ধি কিন্তু অনেক ধরনের চাপ সৃষ্টি করবে। বিশেষ করে এখানে প্রায় ২ কোটি প্রাইভেট সেক্টরের কর্মরত আছে। তাদেরও কিন্তু বেতন বাড়ানোর একটা চাপ তৈরি হবে। পাশাপাশি জীবনযাত্রার মান কিন্তু অনেকেরই কিন্তু তারা কিন্তু আয়ের সাথে ব্যয় মিলাতে পারছে না। সেদিক থেকে সবকিছুকে মিলিয়ে এটি যেমন একটি অর্থসংস্থানের চাপ আছে, তেমনি কিন্তু মূল্যস্ফীতি কমানো, নিয়ন্ত্রণ রাখা, পাশাপাশি বৈষম্যের বিষয়টা মনোযোগ দেওয়া, সবকিছু মিলে একটা চাপ কিন্তু তারা ফেস করছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন বা আমরা বলতে পারি যে আসলে বর্তমান প্রেক্ষাপটে এবং এই নতুন পে স্কেলটি আসলে বাস্তবায়নের আসলে মূল্যস্ফীতিতে এক ধরনের প্রভাব পড়তে পারে। আরেকটি বিষয় যে এই সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন দেওয়ার জন্য সরকারকে কিন্তু আমরা জানি যে বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় করতে হবে। ঠিক এই কারণে কি আমরা বলতে পারি যে উন্নয়ন কার্যক্রম এবং সামাজিক সুরক্ষা খাতে আসলে টান পড়তে পারে? আপনার কি মনে হচ্ছে? না, অবশ্যই কোনো না কোনো খাত থেকে তো এটি আনতে হবে। সুতরাং সেসব খাতের কিন্তু কিছুটা হলেও চাপ তৈরি হবে। বিশেষ করে সামাজিক সুরক্ষার যে বিষয়টা, বিভিন্ন সেখানে তো কোনোভাবেই কার্টেল করার কোনো সুযোগ নাই। সেখানে আমাদের অন্যতম প্রয়োজন যেটা হলো যে আমাদের রাজস্ব আদায়ের এনবিআর কে সক্ষমতা বাড়াতে হবে। রাজস্ব বাড়াতে হবে। বিশেষ করে এই যে ঘাটতি বাজেট, ২,৪৩,০০০ কোটি টাকা যে ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেট পূরণের জন্য সরকার যদি বিশেষ করে লোকাল লোন নেয় বা বিদেশ থেকে লোন নেয়, তাহলে কিন্তু আরেকটি এই আর্থিক যে খাত আছে, সেখানে একটা বড় ধরনের চাপ পড়বে। তবে কোনো অবস্থাতেই অর্থ প্রিন্ট করে এটা কিন্তু সংকলন করাটা ঠিক হবে না। তাহলে কিন্তু এই মূল্যস্ফীতিটা আরো বেশি উচকে যাবে। সুতরাং সেদিক থেকে যে অন্যান্য খাত যেখান থেকে করা যায়, সেটা কিন্তু খুঁজতে হবে সরকারকে, যে কোন খাত থেকে এই এই ৪৪ বলি বা ১,৩০,০০০ কোটি টাকা বলি, এটা কিন্তু সংস্থান করতে হবে। তাহলে অন্যান্য খাতেও আসলে এক ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন। এই পে স্কেল হলে বেসরকারি খাতে কর্মীদের বেতন বাড়ানোর দাবি উঠতে পারে। এতে আসলে বেসরকারি প্রতিষ্ঠানে ঠিক কি ধরনের চাপ পড়তে পারে বলে আপনি মনে করেন? না, আমি কিন্তু অলরেডি বলেছি এটা, যে বিশেষ করে আমি যে টোটাল ধরি ২,২০,০০,০০০ মতন আছে বেসরকারি খাতে। তাদের একটা চাপ আসবে, এবং আপনি অলরেডি জানেন যে অনেক শিল্প কারখানা কিন্তু ওখানে ছাঁটাই চলছে। সুতরাং তারা একটা চাপের মধ্যে আছে, এবং এখন যদি বেতন বাড়ানোর বিষয়টা আসে, তাহলে বেসরকারি খাতে একটা বড় ধরনের চাপ তৈরি হবে। এবং এই চাপটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়ায়, অসন্তোষের দিকে চলে যেতে পারে। সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আমি মনে করি সুচিন্তিত একটা পে স্কেল দেওয়া উচিত, এবং সেখানে প্রাইভেট সেক্টরকেও বলা উচিত যে তোমরাও বাজারের সঙ্গে মিলিয়ে তোমাদেরও বেতন কাঠামোটা চেঞ্জ করা দরকার আরকি। সব না হলে কিন্তু এটি একটি হসপস, যাকে বলে হসপস অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি খাতে কর্মীদেরও তাহলে আসলে বেতনের ক্ষেত্রে এক ধরনের সামঞ্জস্য রাখতে হবে। বেতন বাড়লে আসলে কি ধরনের দুর্নীতি বা কতটুকু দুর্নীতি কমবে বলে আপনি মনে করেন? শোনেন না, বিভিন্ন দেশে আছে এটা। যদিও উদ্দেশ্য থাকে যে এটা হলে বেতন
ভাতা বাড়ালে দুর্নীতি কমবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশে কিন্তু এটা কমানোর জন্য অন্যান্য দিকে আপনার নজর দিতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে, দুর্নীতির ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে কিন্তু বেতন বাড়ালেই যে দুর্নীতি কমবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি যে এটা বলাটা চেষ্টা করতে হবে, তবে এটার সঙ্গে এটা যে মিল আছে তা কিন্তু না। যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, তারা কিন্তু এই তাদের কোনো শেষ নাই বলতে গেলে। যত দাও ততই তারা আম পাইতে চাবে আরকি। সেদিক থেকে এটার সাথে বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি না যে কোনো সম্পর্ক আছে। জি, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।